কার আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা ৫টা ৫৫ ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। সারা দিনে আমার দুটো টাইমে গ্লোব টিভিতে প্রোগ্রাম চলে, সন্ধ্যা ৫টা ৫৫ এবং সকাল ১১টা ৪০। প্রতিদিন একই টাইম, প্রত্যেক দিন ৭ দিনই চলে, সকাল ১১টা ৪০ আর সন্ধ্যা ৫টা ৫৫। ভারতবর্ষের সাধকদের নিয়ে যে প্রোগ্রাম আমি আপনাদের গ্লোব টিভির সামনে তুলে ধরছি, সেই সাধকদের জীবন কাহিনী এবং বাণী, সেইগুলো নিয়ে আমার অনুষ্ঠান। আজকে লোকনাথ ব্রহ্মচারী বাবার পর্ব থাকবে, পর্ব নাম্বার ২১। কি ঘটেছিল, লোকনাথ বাবা তার গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে যখন হিমালয় পর্বতের দিকে আগমন করেন, কলকাতা কালীঘাট ছেড়ে তারা যখন এগোন, তখন সেখানে উপস্থিত হন তারা বীরভূম জেলায়। এইবার কালীঘাট থেকে হিমালয় যাওয়ার পথে বীরভূম জেলায় লোকনাথ বাবা ও বেণীমাধবকে নিয়ে ভগবান গাঙ্গুলি মহাশয় গুরুদেব আবার পথে নামলেন। দামোদরের ভয়ঙ্কর বন্যার কারণে কাছাকাছি কোনো লোকবসতি নেই, কারণ সেই সময়, এখন দ্বারকা নদী অনেক শান্ত হয়ে গিয়েছে, কিন্তু এক সময় সেই দ্বারকা নদীতে প্রচণ্ড পরিমাণ বান আসতো, যাকে দ্বারকা নদ বলা হয়। ইংলিশে দ্বারকা রিভারই বলে, কিন্তু বাংলায় বলা হয় নদ। নদী আর নদের মধ্যে সামান্য একটু পার্থক্য থাকে, তবে দ্বারকা নদে প্রচুর পরিমাণ বান আসতো একটা সময়। যখন বামদেবের অনুষ্ঠান করেছি, সেই সময় দ্বারকা নদে এমন বান এসেছিল যে তার মাকে ওপারে পোড়াতে হয়েছিল। সে মানে ওপারে পোড়ানোর জন্য তৈরি হয়েছিল আটলা গ্রামের দিকে, এই পারে তারাপীঠ শ্মশানে নিয়ে আসতে পারেনি। তো বামদেব নিজেই সেই বানের মধ্যে নদীতে ঝাঁপ দিয়ে তার মায়ের সেই চিতা থেকে বডি তুলে, মানে চিতা আগুন ধরানো হয়নি, সবে সাজানো হয়েছিল, সেই অবস্থায় বডি তুলে তার কাপড়টা গলার সঙ্গে বেঁধে মাকে আবার এপারে নিয়ে এসে তারাপীঠ মহাশ্মশানে দাহ করে। আর এখনকার দিনে যেরকম ব্রিজ হয়ে গেছে, তখন এরকম ব্রিজের ব্যবস্থা ছিল না, সুতরাং দ্বারকা বানটা প্রায়ই এরকমভাবে আসতো। সেই দ্বারকা বানের কারণে কাছাকাছি কোনো লোকবসতিও ছিল না, অনেক দূর পর্যন্ত ঘন জঙ্গল। তবে লোকজনের যাতায়াতের জন্য জঙ্গলের মধ্যে দিয়ে একটি মেঠো পথ আছে। তারই কাছাকাছি জঙ্গলের নির্জনতায় সাধন ভজন করে কিছুদিন কাটাবার জন্য তারা তিনজনে সেখানে বাসস্থান তৈরি করেন। অর্থাৎ গুরু ভগবান গাঙ্গুলি, তার সাথে লোকনাথ ব্রহ্মচারী এবং বেণীমাধব, এরা ওই খড় দিয়ে, বাঁশ দিয়ে, সেগুলো দিয়ে তারা বাসস্থান, টেম্পোরারি যেভাবে থাকার কুড়ে ঘর হয় সেরকম তৈরি করেন, যাতে জঙ্গলে কিছুদিন ধ্যানমগ্ন হওয়া যায়, কিছুদিন ধ্যানস্থ হওয়া যায়, কিছু পাঠ গুরুদেব শেখাতে পারেন। কারণ সমস্ত রাস্তাই তাদের যাওয়ার পথে হিমালয়, মানে বারতি থেকে, চাকলাধাম থেকে সরাসরি কালীঘাট হয়ে যে এই বীরভূম জেলায় পৌঁছন পদব্রজে, এবং হিমালয়ে পৌঁছবেন তারা পদব্রজে। তখন এখনকার মতো অত যানবাহনের ব্যবস্থা তখন ছিল না। ফলে সেই দ্বারকা নদের কাছে এক জঙ্গলের কাছে তারা আশ্রয় নেয় বীরভূম জেলায়, এবং জঙ্গলে বাসস্থান তৈরি করে কিছুদিন থাকার জন্য চিন্তা করেন। কিন্তু ভিক্ষান্ন সংগ্রহের জন্য তাদের প্রতিদিনই কাছাকাছি গ্রামে যেতে হতো, কারণ খাদ্যের জন্য উপযোগিত জঙ্গলে সব ফলমূল ছাড়া কিছুই থাকতো না। সুতরাং অন্ন সংগ্রহ করার জন্য তাদেরকে আশেপাশে গ্রামে ভিক্ষান্ন জোগাড় করতে যেতে হতো। তিনজনই যেতেন, বেশিরভাগ ক্ষেত্রে ভগবান গাঙ্গুলি যেতেন, লোকনাথ এবং বেণীমাধব যথারীতি সে জঙ্গলেই থাকতো। কিছু কিছু ক্ষেত্রে লোকনাথ দুরন্ত ছিল খুব, সে গুরুর সঙ্গে চলে যেত বা একাই চলে যেত সে গ্রামে ঘনবসতির মধ্যে। সেখানে লোকনাথ শুনে এলেন যে কাছাকাছি কোনো জায়গায় একটি কালী মন্দির আছে, সেই স্থানে একটি জাগ্রত কালী মন্দির আছে, সেটা লোকনাথ গ্রামের লোকেদের কাছ থেকে শুনে এলেন। সেই মন্দিরের দেবী অত্যন্ত জাগ্রত, সেই মন্দিরের পূজারী একজন সিদ্ধ সাধক, সকলে তাকে কালী সিদ্ধ বলেই জানে। তিনি মন্দিরের দেবীর সঙ্গে কথা বলেন। সাধক যারা হবেন, তা সাধক তার ইষ্ট দেবী বা ইষ্ট দেবের সঙ্গে সরাসরি কথা বলবেন। কেউ কিছু বলার আগে সে বুঝে যাবে কি বলতে চাইছে, কেউ কিছু করার আগে সে বুঝে যাবে কি করতে চাইছে। সাধকরা এরকমই হন যে আগে থেকেই তারা টের পেয়ে যান। সেই অদৃশ্য শক্তি, যাকে চোখে দেখা যায় না, সেই অদৃশ্য শক্তির আহ্বানে তারা সেই কার্য করে দিয়ে যায়। সাধকদের কাছে সম্পূর্ণ সবকিছু উজাড় করে দিয়ে যায়, যে তারা ভবিষ্যতের রাস্তাটা বা সেই ব্যক্তিকে যেন চিনে নিতে কোনো সমস্যা না হয়। তো এই কথায়
তিনি মন্দিরের দেবীর সঙ্গে কথা বলেন, অবশ্যই সাধক কিন্তু তার মায়ের সাথে কথা বলতে পারে বা ইষ্টর সাথে কথা বলতে পারেন। আশপাশে গ্রামের সকল লোকেরা তিনি হচ্ছে ভরসা, কোনো সমস্যা হলে তিনি মেটান আশপাশে গ্রামের লোকেদের। তাদের বিপদে আপদে বিভিন্ন সমস্যায় তিনি মায়ের কাছ থেকে সমাধান জেনে নিয়ে তাদের বিধান দেন। কিন্তু তার আচরণ বড় অদ্ভুত, তিনি সহজে কাউকে ঘেঁষতে দেন না, মানে উগ্র একটু রাগী ভাব তার মধ্যে রয়েছে, সে কালী সাধকের মধ্যে। মাথায় জটা, বিকট চেহারায়, মায়ের পূজা সাধারণ রীতিনীতি মানেন না। এই যে রীতি না মেনে পুজো করা, রীতি মেনে পুজো করা, এই সাধনার দুটো অঙ্গ। যেমন ধরুন, সাধনায় সিদ্ধ হতে গেলে অনেকগুলো নিয়ম পালন করতে হয়, যম, নিয়ম, আসন, প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি প্রচুর আছে। তো সেই জায়গাটায় হচ্ছে দেবীকে, মানে নিজের ইষ্টকে কিভাবে সাধনা করবে, কিভাবে ধ্যান করবে, কিভাবে আহার প্রদান করবে, এটা সাধকের ওপর নির্ভর করে। দেবীর শক্তি সেই অবধি হয়। অনেকে সুচিতার জন্য পুজোর আগে ঠিক স্নান করে নেন, এটা এক প্রকার। অনেকে পটিতে গিয়ে স্নান না করেই মাকে পুজো করেন, এটা আরেক রকম সাধনা পদ্ধতি। তো এই সাধনা পদ্ধতি নিয়ে আমি আসছি না। তো কালী সাধক সাধারণত সূচি না মেনে, এগুলোকে বলে সূচি না মেনে পুজো করা, তাতেও কিন্তু দেবী তুষ্ট হন। কারণ যে স্পিরিট তার ইষ্ট রয়েছে, সে কিসে তুষ্ট হবে সেটা তখনই বোঝা যাবে। আমি কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসছি বাকি আলোচনায়। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চাকদা থেকে বাদল দাস বলছিলাম। আচ্ছা, বাপন দাস চাকদা থেকে, কি জানার আছে? আমার বিয়ের সম্বন্ধে। বিয়ের সম্বন্ধে জানবে, জন্ম তারিখ বলো বাপন। 21 অক্টোবর 1997। 21 অক্টোবর 1997। টাইম বলো। টাইম হচ্ছে 2:40 PM, দুপুরবেলা। দুপুর 2:40। জন্মস্থান কোথায়? নদিয়া জেলা, চাকদা? চাকদা, হ্যাঁ। আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন না আগে দেখেছো? না না, আমি অনুষ্ঠান দেখি, খুবই ভালো লাগে। ভালো লাগে অনুষ্ঠান? আচ্ছা, টিভিতে তো অনেক জ্যোতিষী প্রোগ্রাম করে গ্লোব টিভির পর্দায়। কেউ ধরো টোটকা বলছে, কেউ জ্যোতিষ বিচার নিয়ে গণনা করছে, কেউ বলছে ক্ষতি করা আছে, কেউ বলছে এই রোগ আছে, এর জন্য যোগাযোগ করুন। আমি ওসব তো কিছু বলি না, আমি শুধু সাধকদের বাণী তুলি আর তোমাদের মতো কলার বন্ধুদের প্রশ্নের উত্তর দিই, তাই তো? তা কোন প্রোগ্রামটা তোমাদের ভালো লাগে? টিপস টোটকার প্রোগ্রাম, না এই যে সাধকদের বাণী জীবন কাহিনী তুলে ধরছি একটা সিরিয়াল ওয়াইজ, এই রকম প্রোগ্রাম কোনটা ভালো লাগে? এইটা তাদের জীবন কাহিনীগুলো শুনতে ভালো লাগছে, তাই তো? আচ্ছা, তোমার মঙ্গলবার জন্মবার? আচ্ছা চলো, এইবার তোমার সমস্যায় আছি। তোমার প্রশ্ন ছিল বিবাহ নিয়ে, তাই তো? দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কুম্ভ লগ্ন এবং রাশি হচ্ছে মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম। তুমি জানো এটা? মিথুন রাশি জানতে। লগ্নের ওপর কেতু অবস্থান করার মানে সপ্তমে রাহু অবস্থান করছে, এবং সপ্তমপতি রবি নবম স্থানে কিন্তু বুধযুক্ত অবস্থায় কিন্তু ওখানে নিচস্থ হলো। ফলে বিয়ের জায়গাটা কিন্তু স্ত্রীর সাথে একটু ঝগড়াঝাটি থাকার সম্ভাবনা, ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ভাবে শনি বক্রী থাকাতে এবং দ্বিতীয়পতি বৃহস্পতি সে দ্বাদশে নিচস্থ হওয়াতে 100% শ্বশুর বাড়ি নিয়ে একটা গন্ডগোল এবং পুলিশ ঝামেলা হতে পারে। বিয়ে হয়েছে কি তোমার? বিয়ে করতে চাইছো কিন্তু বিয়েতে বাধা আসছে। তাহলে তোমার বিয়ের আগে এতখানি বাধা, বিয়ের পরে ভবিষ্যৎ কিন্তু বলে দিলাম। এই জায়গাটা কিন্তু বাবা একটু গ্রহগত প্রতিকারের দরকার আছে তোমার। কেন বলছি? বর্তমান যে দশা, শনির দশা, কুম্ভ লগ্ন সাপেক্ষে শনির দশা খুব ভালো, খারাপ নয়, খুব ভালো দশা। এখন এই শনিটা তোমার জন্মছককালীন শনি একটু ডিস্টার্ব করছে। ধরো আমি বলে দিতে পারি, আজ থেকে 6 মাস বাদে তোমার বিয়ে 100% হয়ে যাবে, কোনো প্রতিকার ছাড়া। আমি একদম ক্লিয়ার বলে দিচ্ছি, 100% তোমার বিয়ে হয়ে যাবে 6 মাস বাদে প্রতিকার ছাড়া। কিন্তু বিয়ের পর যে সমস্ত সমস্যা বললাম, এটা 100% হবে, যতই মিলিয়ে নাও। স্ত্রী সুখ নেই, কিছু গ্রহদোষ রয়েছে। আমি তো নদিয়া জেলায় কৃষ্ণগড়ে ওইসব জায়গায় বসি না, আগে বসতাম। তো তুমি একজন ভালো কোনো জ্যোতিষতান্ত্রিককে দিয়ে একটুখানি দোষ কাটিয়ে নাও, তাহলে আশা করি ভালো ফল হবে। কেমন? সেটা কিন্তু প্রশ্নের উত্তর নয়, আমি একটি প্রশ্নেরই উত্তর দেব। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি একদম সোজা সাপটা প্রশ্নের উত্তর দিই,
গ্লোব টিভির পর্দায় যে লাইভ অনুষ্ঠানে ফোন করি, আমি একদম স্ট্রেট কাট কথা বলি। আমি বলি না আপনার ভবিষ্যৎ জানার জন্য আমার কাছে চেম্বারে আসুন। আমি গ্লোব টিভিতে প্রায় লাইভ করি, সেই লাইভ ফোনে আমাকে ফোন করুন, আমি ফ্রিতে বলবো। সস্তার জিনিস দুরবস্থা নয়, এটা আমার নেশা। এই টিভিতে লাইভ করাটা আর আপনাদেরকে ফ্রি কনসালটেন্সি দেওয়া, এটা একটা নেশা। কিন্তু জ্যোতিষটা আমার পেশা অবশ্যই। আমি যখন আমার চেম্বারে যখন বসি তখন কিন্তু ফিজ নিয়ে দেখি, পারিশ্রমিক নিই, বিনা পয়সায় কাউকে দেখি না। কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা, সেই জন্য মানুষকে প্রয়োজনীয় যা কিছু প্রতিকারের জন্য দিই, কোনো রকম মূল্যই নিই না, যার জন্য লেখা আছে বিনামূল্যে প্রতিকার। কাজের পরে টাকা পয়সা নয়, পয়সাই লাগে না, কারণ তন্ত্রটা আমার কাছে সাধনা। কিন্তু জ্যোতিষটা আমার পেশা। আমি যখন চেম্বারে বসবো তখন পারিশ্রমিক নিই, কিন্তু টিভির লাইভ অনুষ্ঠান করা এবং সাধকদের বাণী আপনাদের সামনে প্রচার করা, তাদের জীবন কাহিনী, এটা আমার নেশা। যার জন্য প্রত্যেকটা মানুষ এই সাধকদের বাণী প্রচার করতে করতে, তাদের জীবন কাহিনী প্রচার করতে করতে অ্যাটলিস্ট 90% আমি নিজে মনে করি আমার মধ্যে সাধকদের গুণাগুণ বৈশিষ্ট্য রয়েছে, নাহলে মানুষকে বিনামূল্যে প্রতিকার আমি দিতে পারবো না। আর যারা চেম্বারে এসছেন তারা প্রত্যেকটা ব্যক্তি জানেন আমি কবচ তাবিজ বোঝানোর জন্য কারুর কাছে কোনো মূল্য নিইনি। যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি, এবং সেটা আমার গৃহ মন্দিরেই করি, সেটা তারাপীঠেই করি। যারা যারা এসছেন প্রত্যেকেই জানেন আমি পারিশ্রমিক ছাড়া কিছুই নিই না। এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান, কারণ ভালো মানুষ হতে গেলে, ভালো জ্যোতিষ হতে গেলে, ভালো তান্ত্রিক হতে গেলে প্রথমে ভালো মানুষ হতে হবে। কারণ ভালো মানুষ না হলে জ্যোতিষী কি করবে? ও জানবে এই জিনিস খারাপ, এই দিন থেকে ভালো হবে। যে বললাম ছেলেটাকে একটু আগে 6 মাস বাদে বিয়ে হয়ে যাবে, 100% বিয়ে হবে, কিন্তু বিয়ের পর সমস্যা বিশাল। যার জন্য ওকে বললাম একটু প্রতিকারের দরকার আছে, যাতে বিয়ের জীবনটা, বিবাহিক জীবনটা ভালোভাবে কাটে, এর জন্য প্রতিকারের দরকার আছে। বিয়ে করার জন্য প্রতিকারের দরকার নেই। আমি এইভাবেই গাইড করি সবাইকে, এবং প্রয়োজনে যদি কিছু দেওয়ার থাকে কোনো মূল্য নিই না কারুর কাছে, কারণ আমার কাছে প্রত্যেকটা মানুষ এসে উপকার পান। আমি আগে কলার বন্ধুকে দেখে নিচ্ছি। জয় মা তারা। জয় মা তারা, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুনন্দা মান্না বলছি। কোথা থেকে মা? সরি, সুনন্দা দাস বলছি। সুনন্দা দাস। সুনন্দা মান্না কে? মান্না আমার একটা আত্মীয় আছে, তার নাম চলে আসে। আচ্ছা, নাম ঘোরাতে চাইছো? ঠিক আছে, বেশ ভালো কথা। টিভিতে নাম, নাম ঘোরাতে না, নাম আচ্ছা বলো, তোমার নিজের সম্বন্ধে জানবে? না না, আমার ছেলের বিষয়ে। ছেলের নাম কি? ছেলের নাম সুশান্ত দাস। আচ্ছা, জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 8-10-2002। 8-10-2002। সময়টা মা? সময় বিকেল 3:51। 3:51। জন্মস্থান কোথায়? কলকাতায়। কলকাতা। এখন কোথা থেকে বলছো? এখন আমি দমদম থেকে বলছি। দমদম মানে কলকাতা থেকে। ভেরি গুড। মঙ্গলবার তোমার ছেলের জন্মবার? হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ওর কুম্ভ লগ্ন, তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। এটা জানো তুমি? ছেলের তুলা রাশি? হ্যাঁ, তুলা রাশিটা জানি। জানো, লগ্নটা জানালে স্বাভাবিক না, রাশিটা জানো। তো এর হচ্ছে কুম্ভ লগ্ন আর তুলা রাশি, সাথী নক্ষত্রে জন্ম। প্রশ্ন করো, কি প্রশ্ন? ছেলের সম্বন্ধে কি জানতে চাইছো? 2002 সালে জন্ম, মানে এখন প্রায় 22 বছরের উপর বয়স হলো। বলো প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার বিষয়ে, কবে চাকরিটা কি? আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন এর পরিপ্রেক্ষিতে আছে। তোমার ছেলে কি ইঞ্জিনিয়ারিং করেছে? না না, ও বিকম পাস করেছে। আচ্ছা, ঠিক আছে। দেখো, এইখানে যেটুকু দেখতে পাচ্ছি, কুম্ভ লগ্ন সাপেক্ষে ওর যে অবস্থান অনুযায়ী সেই লগ্নপতির অবস্থান রয়েছে পঞ্চম ভাবে, এবং বৃহস্পতি তুঙ্গী অবস্থায় ষষ্ঠ ভাবে অবস্থান করছে, দ্বিতীয় এবং একাদশ পতি। কিন্তু চতুর্থ ভাবে রাহু থাকাতে একটু ডিস্টারবেন্স। বর্তমান দশা হচ্ছে শনি এবং বুধের দশা। ওর চাকরি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা বিশাল, বুধাদিত্য যোগ রয়েছে। কোন বিষয়ে চাকরি? সরকারি চাকরির জন্য চেষ্টা করছে নাকি? হ্যাঁ, সরকারির জন্য দিয়েছে, ও করছে। কিসে? কোন ডিপার্টমেন্ট? ওই স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশনে? মানে কোন ডিপার্টমেন্টে? স্টাফ সিলেকশন কমিশনে চাকরি পাওয়ার জন্য? হ্যাঁ, ওই নিয়ে পড়াশোনা করে, ওইগুলোই পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, বুধাদিত্য যোগ আছে মা, বুঝতে পেরেছো? সরকারি চাকরি রয়েছে, তবে ওখানে মনে হয় খুব একটা ভালো হবে না স্টাফ সিলেকশনে। হ্যাঁ। কেমন? এই জায়গাটা খুব ভালো হওয়ার নয়। একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি ও টিচিং লাইনে যদি যায় ভালো হবে। সেই জায়গাটা কোন দিকে যাবে? টিচিং লাইনে। কিন্তু কমার্স নিয়ে পড়েছে, সুতরাং কমার্সের ডেপথ কতখানি আছে এটার উপরে নির্ভর করছে টিচিং এর জায়গাটা, তাই না? এমনি ক্লারিক্যাল জব কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম, তবে সরকারি চাকরি আছে। চেষ্টা করতে বলো, এমনি অসুবিধা নেই। বর্তমান দশা যে রয়েছে, দশাটাও ভালো দশা, হতাশ হওয়ার কিছু নেই।
হ্যাঁ চেষ্টা করছে তো। হ্যাঁ করে যাক, কোনো সমস্যা নেই। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি একদম সঠিক এবং পারফেক্ট গণনা করি। আমার অনুষ্ঠান একটু অন্য জ্যোতিষের থেকে ভিন্ন, কারণ জীবনের প্রচুর বছর পেরিয়ে এলাম এই ক্লায়েন্ট দেখে 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 চেম্বার করে করে। এখন কলকাতা ছাড়া বাইরে শুধু তারাপীঠেই আমি যেহেতু যাই, সেই জন্য ওখানে চেম্বার করি, আর কোথাও নেই। যার দরকার আমার কাছে আসবে। আর আমি বলি না যে আমার কাছে আসুন খুব সমস্যা না হলে, কারণ টিভির অনুষ্ঠানে আমি প্রায় লাইভ করি, আমার কাছে জেনে নিন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে আমার নিজস্ব গৃহমন্দির। দুটি মোবাইল নাম্বার 9836955394 এবং 9836396305। এছাড়াও আছে গড়িয়াহাট, ব্যারাকপুর এবং হাওড়া ময়দান, আর যথারীতি অমাবস্যায় তারাপীঠ। মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না। সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। মেটাল ট্যাবলেট অবশ্যই খেতে হয় না, ধারণ করতে হয়। পড়ার সঙ্গে সঙ্গে মানুষ সমস্যা মুক্ত। আর ধারণ ছাড়া প্রতিকার, আমার যখন টিভি স্লটে এইখানে যখন যজ্ঞ দেখানো হয়, আপনারা যে যজ্ঞ দেখতে পান, সেই যজ্ঞগুলো, সেই যে স্লটে যজ্ঞগুলো চলে, এখানেই ধারণ ছাড়া প্রতিকারগুলো হয়। যাই হোক, আমি একটা কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। হালিশহর নদিয়া জেলা না? হ্যাঁ হ্যাঁ। বলো মা। আমি আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি, তোমার নাম কি বলো? আমার নাম বাসুরি চ্যাটার্জি। বাসবী? হ্যাঁ। আচ্ছা, মেয়ের নাম কি? মেয়ের নাম প্রিয়াঙ্কা চ্যাটার্জি। জন্ম তারিখ বলো প্রিয়াঙ্কার। 11/12/2002। 11/12/2002। টাইম বলো। 12:36। 12:36 মানে দুপুর? দুপুর 12:36। হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা, তার মানে এখন হালিশহরে থাকো? হ্যাঁ হালিশহরে, না মানে কলকাতা বিআর সিং হসপিটাল। ও আচ্ছা আচ্ছা, শিয়ালদা বিআর সিং হসপিটালে, তাই তো? ওখানে জন্ম হয়েছে, ঠিক আছে। আমার অনুষ্ঠান দেখো মা, না আজকে প্রথম দিন দেখছো? না 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 না, মাঝে মধ্যেই দেখি, লাইন পায় না স্যার। আচ্ছা, বুধবার দিন জন্মবার, তাই কি? হ্যাঁ বুধবারে জন্ম। এখানে যেটা দেখতে পাচ্ছি, মীন লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম। কি প্রশ্ন তোমার? মেয়ের কেরিয়ারটা একটু দেখুন, কেরিয়ারটা বা বিয়ে শাদী কিরকম হবে। যে কোনো একটি প্রশ্ন, কোনটা আগে চাইছো, কেরিয়ার না বিয়ে? হ্যাঁ কেরিয়ারটাই দেখুন। ঠিক আছে। আচ্ছা, এইবার আসি, মেয়ের কিন্তু শনি 7.5 চলছে। হ্যাঁ আমি জানি। এই শনি 7.5টাও ডিস্টার্ব করবে, কারণ হরোস্কোপ অনুযায়ী শনি এবং রাহুর গ্রহ 3rd এবং 4th, তার সঙ্গে বৃহস্পতি 5th হাউস কানেকশন করেছে। তাহলে 3, 4, 5-এর কানেকশনে কি আছে? কর্মপ্রাপ্তি আর জীবনে উন্নতি বা ভাগ্য উন্নতি নিয়ে একটু সমস্যা তৈরি করে। ছোট্ট করে জ্যোতিষ কি তোমার জানা রয়েছে, না একদমই জানা নেই জ্যোতিষটা? হ্যাঁ জানা আছে। আচ্ছা, এইবার লগ্ন সাপেক্ষে তৃতীয় যদি রাহু থাকে, তাহলে সেই রাহুর সপ্তম দৃষ্টি নবমে মানে ভাগ্যস্থানে পড়ছে, রাইট? আচ্ছা হ্যাঁ। চতুর্থ ভাবে শনি থাকলে বক্রী, সেই গ্রহ দশম ভাবে দৃষ্টি দিচ্ছে, এটাও ঠিক। সপ্তম দৃষ্টি প্রত্যেকটা গ্রহেরই আছে, উল্টো দিকের ঘরে দৃষ্টি দেয়। এবং পঞ্চম ভাবে বৃহস্পতি থাকলে সে বক্রী অবস্থায় একাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে 3টে গ্রহ একসাথে 9, 10, 11কে যদি ডিস্টার্ব করে, তাহলে কেরিয়ার তৈরি করতে জীবনে প্রচুর সমস্যা হয়। চাকরি করার চেষ্টা থাকলে অবশ্যই ও চাকরি করবে, কিন্তু মনের মতো হবে না। কারণ এখানে, হ্যাঁ, কারণ এখানে অষ্টম ভাবে মঙ্গল শুক্র অবস্থান করছে, ফলে ও কোনো না কোনো জায়গায় রোজগারের জন্য চেষ্টা করে, প্রয়োজনে রিসেপশনেরও কাজ করতে পারে। মেয়ে পড়াশোনা কত দূর করেছে? হাই ডিভিশন রয়েছে? হ্যাঁ হাই ডিভিশন পাস করে এখন ইঞ্জিনিয়ারিং করছে। বাহ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যদি করে তাহলে ঠিক আছে, কিন্তু সাকসেসটা সেই জায়গাটা আটকে যাবে মা। ডিপ্লোমা কম্পিউটার ইঞ্জিনিয়ার? হ্যাঁ হ্যাঁ। কারণ এই জায়গাটা কিন্তু মেয়ের মেরিটের জায়গা কিছুটা ঘাটতি আছে, আমি বলে দিচ্ছি। প্লাস ও কিন্তু একাগ্রতার, ও টেকনিক্যাল সাইডটা ভালো, কিন্তু মেরিটের জায়গাটা একটুখানি ঘাটতি রয়েছে। আর এই জায়গাটা সেইভাবে জব স্যাটিসফ্যাকশনটা আসবে না, এটাই হচ্ছে সমস্যা, আর কিছু নয়। ঠিক আছে, মেয়ে পাস করে যাক, কোনো অসুবিধা নেই। তখন যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তখন যোগাযোগ করো, ঠিক আছে? এমনি কি রকম কেরিয়ারটা ঠিক যাবে তো স্যার? কেরিয়ারের জায়গাটা মা বললাম না, মনের মতো চাকরি পাবে না। মনের মতন পাবে না? পাবে না। সরকারি চাকরি নেই? না, সরকারি চাকরি হবে না। হবে না না। জয় মা তারা। একদম স্ট্রেট কাট বলে দিলাম। আগের লোককে বললাম হবে, এই লোককে বলে দিলাম হবে না। যেটা নেই নেই,
কারণ আমার কাছে লুকোচুরি কোনো ব্যাপার নেই। তো এই যে সাধকদের ক্রিয়া, এই যে আমি তারাপীঠে কাজ করি, দুটো যে কাজ হয় আমার, যে বাড়িতে যখন যজ্ঞ হয়, অনেকে তারাপীঠ যেতে পারেন না, আমার বাড়ি গৃহমন্দির শ্যামবাজার, ওখানে যজ্ঞ করি। তো এখানে আমি যে মুখে যে কথাটা বলবো সেটা ঘটবেই ঘটবে, এর জন্য দায়ী বাক সিদ্ধতা, অর্থাৎ বাক সিদ্ধ একজন ব্যক্তি যেটা বলবে সেটা ঘটবে। আমি যদি বলি প্রাণে বাঁচবে, তা হসপিটালে দুরারোগ্য ব্যাধি থেকে প্রাণে বেঁচে বাড়ি ফিরে এসছে, এরকম বহু কেস হয়েছে, একটা দুটো না, শত শত কেস হয়েছে, 100%। সারা জীবন বাতের ব্যথা, গা হাত পায়ে ব্যথা বেদনা, হাজার হাজার বড়ি খেয়ে যাচ্ছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। আমার কাছে যারা আসেন, আমি একটা ছোট্ট শিশুতে একটু তেল দিই, কোনো খাবার জিনিস নয়, তেলটা মালিশ করলেই ব্যথা নির্মূল, পার্মানেন্টলি, নট টেম্পোরারি। হাত পা কাঁপে, নার্ভের সমস্যা, মাথা টিম টিম করে যন্ত্রণা, ঘাড়ে নার্ভের সমস্যা, এর জন্য একটা তৈল প্রদান করি। আমি যখন লোকনাথ ব্রহ্মচারী এপিসোড বলেছিলাম, বাবা যে ফর্মুলায় তেল বানাতেন, আমার গুরুদেব সেই ফর্মুলায় তেল তৈরি করেন, আর সেই ফর্মুলা আমার প্রাপ্ত আছে। এগুলো কোনো বাজার দোকানে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকার পান 100%, কারণ আমি একটা সৎ মানসিকতা নিয়ে আপনাদের সামনে অনুষ্ঠান করি এবং চেম্বারে আমার ক্লায়েন্টকে দেখি। জয় মা তারা, জয় মা তারা, বলুন। জয় মা তারা, বলুন নিজের ব্যাপারে জানতে চাই। কি নাম আপনার? আমার নাম অতনু সেনগুপ্ত। আমি, আমার ডেট অফ বার্থ হচ্ছে 22শে মে 1991। টাইম? সকাল 6টা 12। সকাল 6টা 12। জন্মস্থান? জন্মস্থান কল্যাণ, নদিয়া জেলা। প্রশ্ন? ক্যারিয়ারের গ্রোথ। এখন কি করছেন? চাকরি করছি, সেটাতেই আর কবে কি বেটারমেন্ট আছে সেটাই। আচ্ছা, কিসে চাকরি করেন আপনি? আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি। সফটওয়্যার প্রতিষ্ঠানে, তাই তো? শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে। বুধবার জন্মবার আপনার? হ্যাঁ স্যার। আচ্ছা, টাইমটা খুব শর্ট, আমি সংক্ষেপে বলছি একটু, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি বৃষ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। সুতরাং আপনার যে লাইনটা চুজ করেছেন, একদম লাইন চুজ করা ঠিক আছে, ঠিক আছে? ওকে। এই যে লাইনটা চুজ করেছেন, বর্তমান রাহুর দশা। আপনি কি শেয়ারের কাজকর্ম কিছু করেন? না, তবে ইচ্ছা আছে। ইচ্ছা আছে, শেয়ারের কাছ থেকে কিন্তু ইনকাম হবে। মানে আমার প্রশ্ন হচ্ছে স্যার, এই যে চাকরিটা করছি সেটা করছি, পাশাপাশি আমি কোনো ব্যবসা করলে সেটাই কিরকম কি ডেভেলপমেন্ট আছে? মানে আমার একসঙ্গে দুটো কাজ, একাধিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে প্রচন্ড ইচ্ছে করে। দেখুন, এখানে দুটো গ্রহ একটু ডিস্টার্ব করছে আপনার। মানে আপনি যদি পার্ট টাইম কোনো ইনকামের জন্য চেষ্টা করেন, তাহলে কোনো একই সাথে রাহু, মঙ্গল গ্রহ এবং কেতু গ্রহটা নিচস্থ হয়ে গিয়েছে, যার জন্য শেয়ারের কাজ ভালো খারাপের মধ্যে দিয়ে যাবে। এবং আপনি যদি কোনো প্রোডাক্টস বিক্রির কাজ করেন, সেটাতেও একটুখানি ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। আপনি একটা করতে পারেন, আপনি যদি শিক্ষার লাইনে রয়েছেন, আপনি নিজে টিউশনই করতে পারেন, কারণ বৃহস্পতিটা স্ট্রং রয়েছে। ফলে সেক্ষেত্রে আপনি বোঝানোর থেকে আরম্ভ করে সবকিছুই ভালো করতে পারেন। এবং বৃষ লগ্ন, সিংহ রাশি হওয়াতে একটু রাগ জেদটাও বেশি, তো ছাত্রদের মারধর করেন কি? হ্যাঁ। আর আমার অর্থভাগ্যটা কেমন আছে? অর্থভাগ্যটা একটু ড্যামেজ আছে, নিচস্থ কেতু তো, টাকা বেরিয়ে যাচ্ছে, আয়টা ঠিক মতো হচ্ছে না, একাদশ ভাবটাও ড্যামেজ হয়েছে, ঠিক আছে? এর জন্য একটু ছোট প্রতিকারের দরকার আছে, কাউকে দেখিয়ে নিন, আশা করি ভালো ফল হবে। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি। লোকনাথ বাবার যে এপিসোড নিয়ে আপনাদেরকে প্রোগ্রাম করছি গ্লোব টিভির পর্দায়, ভারতবর্ষের সাধক লোকনাথ ব্রহ্মচারী তার জীবন কাহিনী এবং সাধনার পথে কি কি করেছিলেন তিনি, সবকিছুই আপনাদের সামনে তুলে ধরছি। আর ফোন নেব না, কারণ টাইম নেই। এই যে এরা দেখাতে পাচ্ছে না ক্রমাতে, আমি একদিন দেখাবো টিভির অনুষ্ঠানের সময়, একেবারে টিভির যজ্ঞের ক্রমা। তো এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, অনেকে এসে বলেন যে ধারণ করতে পারবে না, তাহলে স্বামীর জন্য স্ত্রী, বা স্ত্রীর জন্য স্বামী, বা সন্তানের জন্য পিতামাতা, বা পিতামাতার জন্য সন্তান ধারণ করলে হয়। আর ধারণ ছাড়া প্রতিকার কিন্তু যজ্ঞ ছাড়া হয় না। কেন? কিভাবে ভালো হবে? কোনো কিছু দিলাম হাতে, বাড়িতে রেখে দিলে হবে না। সেই অদৃশ্য শক্তি যজ্ঞেতে উপস্থিত হয়, এবং তারা মায়ের যে দূত, সেই দূতই সেই ব্যক্তির কাজ করে দিয়ে যায়, যা মুখ দিয়ে যার নাম বলবো আর যার ছবি নিয়ে কাজ করব। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আগামী দিন লোকনাথ বাবার পরের পর্ব নিয়ে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।